রুল, এটা খুব একটা জটিল না, এটা সোজা। তো একটা নাম হচ্ছে ইকলাব আর একটা হচ্ছে ইকফা। ইকলাবটা আর ইকফাটা কি আমরা সেটা আজকে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, ইকলাব, এটা সোজা, আমরা বেশ কয়েকবার দেখেছিও, আমরা হয়তো বুঝি নাই যে এটা একটা নুন সাকিন রুল। আমরা অনেক জায়গায় দেখেছি এরকম থাকে হচ্ছে মানে এই যে আপনার নুনের উপরে একটা মিম থাকে। এরকম যখন আমরা দেখি যে নুনের উপরে মিম থাকে, তখন আমরা ভাবি যে কিভাবে পড়তে হবে, কিন্তু আমরা ডাইরেক্ট এভাবে পড়ি ফামাম বাদালাহু। এই নুনটাকে আমরা তখন পড়ি না, কারণ উপরে মিম আছে, আমরা ফামাম চলে যাই। এইটা একটা রুলস। সেই রুলসটা হচ্ছে এরকম যে যদি আমার নুন সাকিনের পরে একটা বা থাকে, তাহলে সেই বায়ের কারণে এই নুন সাকিনটাকে আমি উজ্জ করে আমি একটা মিম নিয়ে আসবো সামনে। দেখেন এই নিচের এক্সাম্পলটা, পামান, তারপরে শব্দে একটা বা আছে, তাহলে এই পামান বাদ্দা, এই ফামানটা নুনটা পড়ে যাবে, পড়ে গিয়ে একটা মিম নতুন করে ইন্ট্রোডিউস হবে, আর বাদ্দা। তো এই কারণে ফামাম বাদ্দালাহু এরকম হয়। এখন এই নুনটা আমরা পড়ি না এই কারণে যে ও আমাদেরকে সুবিধা করে একটা ছোট্ট করে মিম দিয়ে দিয়েছে। কিন্তু যদি কোনো কারণে না দেওয়া থাকতো তাহলেও আমরা পড়তাম, কারণ হচ্ছে যে এইটার পরের শব্দে যেহেতু বা দিয়ে শুরু হয়েছে, তো নুন সাকিনের পরে যদি একটা বা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই নুন সাকিনের নুনটাকে ফেলে দিয়ে ওখানে একটা মিমকে ইন্ট্রোডিউস করি। এটাকে বলে হচ্ছে ইকলাব। এবং তাহলে আমরা কি একটা মিম, গুন্ডা মিম সাউন্ড অনেক দিব। সময় নাও থাকতে পারে। আজকালকার যুগে থাকে, বাট বাই মিস্টেক যদি কোনো কারণে কোথাও না থাকে, তখনও আমরা খেয়াল করবো যেহেতু পরে বা আছে, আমরা নুনটাকে পড়বো না ওখানে, মিম বা এরকম হবে উচ্চারণ। হুম, মান বা হবে না, মাম বা হবে। এই যে এখন এই নিচেরটা দেখেন, আম, আবাদা, আবাদা, তারপরে হচ্ছে বা। এখানে আবাদা, এই আলিফের কারণে কিন্তু আবাদান হয় আসলে, হ্যাঁ। তো আমরা এখানে দেখে ভাবছি আবাদা, একটা আবাদান। এই দানটার পরে বা, এই জন্য মিমটা দিয়েছিল আবাদাম বিমা। এখন এই জিনিসটা হয়তো অনেকে মিস করতে পারে যে এখানে কেন নুন সাকিন তো নাই। আসলে কিন্তু নুন সাকিন আছে। কারণ কি মনে আছে এখানে এটার মানেটা কেন এটা নুন সাকিন আছে এখানে? এই জিনিসটাকে আমরা যখন স্টপিং রুলে লিখতাম তখন কিভাবে লিখতাম? ওকে, দায়ের উপরে যখন ফাথা তাইন হয়, মানে দুইটা দাল, ফাথা থাকে, সেটার দা, সেটা কখনো এভাবে লেখা যায় না, সাথে একটা আলিফ দিতে হয়। মনে আছে আমরা যখন তানউইন শিখছিলাম, তখন তানউইন ক্লাসে যে টেবিলটা ছিল, যে টেবিলটার মধ্যে সবগুলোর সাথে একটা করে আলিফ দেওয়া ছিল। যার নিয়ম হচ্ছে হুম। এটাই যে যখন আমরা ফাতহা তাইন করব তখন একটা আলিফ আসে, যেহেতু আলিফ আসে, তারপরে আমরা ফাতহা তাইনের এই দুইটা না দিলেও এটাও তানবিন। হ্যাঁ, আমি যদি এইভাবে পড়ি বা আলিফ, বা আলিফ, এই বা আর আলিফ, এটা মানে এটাকে হচ্ছে আসলে ওয়াকফ বান। করলে, হ্যাঁ, এটা ওয়াকফ করলে তখন ওটা তানবিনটা একালিফ। এক আলিফ হয়ে যায়। হ্যাঁ, তার মানে হচ্ছে এই চেহারা যদি আমি কোথাও দেখি, তার মানে এটা আসলে বান, মানে দান। আচ্ছা। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু এই ডালের দুটা জন্য চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। এই যে এরকম দায়ের উপরে এটা থাকা মানে দান, আর দায়ের এখানে যদি একটা থাকে এটাও দান। এই দুটার মধ্যে মিঠু, কোনো এটা পার্থক্য নেই। শুধু দায়ের জন্য না, অন্য অন্য এনি 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 এই 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 চেহারাটা যখনই একটা আলিফ হয়, একটা আলিফ হয়, হ্যাঁ, তার আগে হ্যাঁ, যে অক্ষরটা থাকে সেটার মধ্যে ধরো যেই হারাকাটা থাকবে, যদি সেটা যদি ফাথা হয়, তখন সেটা বুঝে নিতে হবে যে এটা আসলে বা না, এটা আসলে বান। তো বানটাকে আমি শর্ট করে এরকম বা লিখে আলিফ লিখতেছি। তার মানে বা ফাথা আলিফ মানে হচ্ছে মাদ আলিফ, বা মানে হচ্ছে আসলে এটা বান। ও, এইটাকে আমি শর্ট করে বা লিখতেছি। আমি ঠিক তো আছে। ভুলেই গেছিলাম। কেন এভাবে লিখবে ভাই? আমাদের তো কনফিউজ, আমরা তো সব জানি। আমরা তো পড়ার সময় এটা পড়ি নাই ওভাবে হ্যাঁ, এর মধ্যে। আমরা পড়ি নাই না, আচ্ছা। তো না আমরা না না, ওই স্টপিং রুলের সময় আমরা শিখছিলাম, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, স্টপিং রুলের সময়, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, এটা এটা আমি পরে অ্যাড করে রাখবো আমার কিন্তু ব্যাপারটা খুব ট্রিকি, মানে এই জিনিসটা দেখে ওইটা মানে মাথায় আসে নাই যে এই হাসে। ব্যাপারটা আসলে ওইটাই এটা। হ্যাঁ, এটা এটার আর এই যে এটা মাথায় আসতে পারতো, ধরেন যদি কেউ চিন্তা করতো এইভাবে যে আমি যখন স্টপিং সাইনের সময় ধরেন এখানে বা এরকম যদি থাকে, আমি কেন বা এরকম আলিফ দিয়ে শেষ করছি, এটা কেউ প্রশ্ন করেন নাই আমাকে। হ্যাঁ, কারণ আমি কিন্তু বলেছিলাম যে যখন ছবিটা ছিল যে
এরকম যদি আলিফ দেওয়া নাও থাকে, আমি একটা আলিফ দিয়ে স্টপিং করবো, এটা বলিনি? কিন্তু এটা কি মাদ হবে? হ্যাঁ, এটা তো মাদের জন্য, আলিফটা তো মাদের জন্য আমরা শিখছিলাম না? হ্যাঁ, আমাদের জন্য এটা অবশ্যই, কিন্তু আমি যেটা বলছি, আমরা যখন এরকম একটা দেখি, যখন আমি বললাম হচ্ছে ধরেন সামা, সামাদা, সামাদান আছে, সামাদান। হ্যাঁ, হুম, যখনই আমি এখানে থামবো, তখন আমার রুলসটা কি ছিল, চেহারাটা কেমন হবে? জি, তামাদা। তখন আলিফ হয়ে যাবে। আলিফ। সামাদা আলিফ, এরকম বলছিলাম না? জি জি জি। জি। তাহলে আমি যখন এইটা বললাম, তখন একবার চিন্তা করলেন না যে এইটা দান আর এইটা দা, দুটো তো দুই রকম চেহারা। তো দুটো কি আসলে একই জিনিস? আমরা আসলে দুটো একই জিনিস। স্টপিং তাহলে আমরা সাইনের না কারণে আমরা ডিফারেন্ট আচ্ছা, পড়ি, বাট জিনিসটা আসলে এক। আমরা স্টপ না করলে এটা এটা যদি তাহলে নিচে কত লেখা থাকে দা আলিফ, তাহলে আমরা এটা উচ্চারণটা কি করব? ও আচ্ছা, সামা দা স্টপিং যদি না দান। করি তখন সামা দা বলবো। ও আচ্ছা, মাদ উচ্চারণ হবে, কিন্তু ওটা দান stop- হবে না ভাইয়া না, যদি স্টপ করি? না, তখন দান হবে না। দান হলে এরকম দুইটা দাগই দিয়ে দিত। আচ্ছা, থেমে মানে একটু একটু মনে রাখার জন্য হচ্ছে, যদি থেমে যাই তখন আলিফ দিয়ে দা দিয়ে থামবো। বাট এই দুটো আসলে এরা একই, এরা আলাদা কেউ না। এই কারণেই যদি বা থাকে তখন এই মিমের জিনিসটা চলে আসে। বাট এই যে কনফিউশনটা হবে দেখে ওরা এই মিমটা দিয়ে দিবে, আপনারা তো টেনশনের দরকার নেই। হ্যাঁ, বাট আমি জাস্ট এখানে আলোচনার মধ্যে এটা বলছি যে এরকম সিচুয়েশন আসতে পারে যেখানে দা উপরে মিম দেওয়া, তখন আপনি যদি বলেন যে এটা ইকলাব রুলসটা কিভাবে হলো, নুন সাকিন তো নাই। নুন সাকিন তো নাই এখানে, তো দেখে তো দেখা যাচ্ছে এখানে কোনো নুন সাকিন নাই। না। তাহলে আপনি কেন এটা এখানে এখানে বলছেন এটা ইকলাব রুল, আবার এখানে একটা মিম অ্যাড করছেন? আমি সেইটা বোঝানোর জন্য বলতেছি যে এটার কারণটা হচ্ছে এই দা উইথ আলিফ মানে হচ্ছে আসলে দা দুইটা ফাত্তা। যেহেতু দুইটা দুইটা ভাষা ফাত্তা, যখন এটা মানে হচ্ছে এর ভিতরে তো একটা দা প্লাস একটা নুন আছে, তাই না? হ্যাঁ দান। দান। হ্যাঁ, তো এই বুঝতে পারছি, এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। মানে আপনার আপনার পড়তে সমস্যা হবে না, কারণ ওরা এটা দিয়ে দিবে আপনাকে। বাট আপনার যদি মনে কোশ্চেন আসে যে কেন এখানে মিম দিল, সেইটা আমি এক্সপ্লেন করার জন্য বললাম যে এটা হচ্ছে দা, মানে এই দায়ের সাথে আসলে একটা দান নুন আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না আলিফ দেওয়ার কারণে। তাহলে তাহলে এটা এটা কি হবে? হবে ফামাম ভাবে এটা উচ্চারণটা হবে ফামাম। ওপরেরটা যদি বলি, হ্যাঁ, ফামাম, ফামাম বাদালাহু। আর আচ্ছা নিচেরটা আবা দাম হবে না, হ্যাঁ, দান। আবার দাম বিমা। আচ্ছা মা টা উচ্চারণ করবো, তাই না, ভাইয়া? আচ্ছা, এটা যখন হ্যাঁ, উম, নিচেরটা আ আবা আবাদাম, আবার দাম, আপনার এখানে তো আবাদাম বিমা। আবার দাম বিমা। না, উনি বলতেছে যে নুন দান উচ্চারণ হবে, নুন নুন নুন, নুন নুনটা তো বাদই হয়ে যাচ্ছে। এই নুন রুলস যেটা সাকিন তো ইকলাব, ইকলাব রুলস এর মানেই হচ্ছে নুনটা পড়ে যাবে, একটা মিম এসে ইন্ট্রোডিউস হবে। আচ্ছা তো এখানে নুন অলরেডি একটা ছিল যেটা আমরা দেখতে পাচ্ছি না, বাট দেয়ার ওয়াজ এ নুন, সেটা ড্রপ করে গিয়ে মিম চলে এসছে অলরেডি। আচ্ছা, কিন্তু এটা যদি মিমটা না থাকে তাহলে একটু কনফিউজড হবে ভাইয়া। হ্যাঁ, কনফিউজ হবে, কিন্তু হ্যাঁ আপনার টেনশনের দরকার নাই, কারণ আমরা যে মুসাব এখন ইউজ করি দিয়ে দেয় ওরা, ওরা জানে যে আমরা একটু কম বুঝি, এই জন্য ওরা দিয়ে দেয়। কারণ এটা যদি কোনো অ্যারাব হতো, তাকে দেওয়া লাগতো না, সে জানে এটা। হ্যাঁ, সে জানে যে এখানে বা আছে মানে ওখানে মিম হবে। কিন্তু আমার আপনার জন্য, নন আরব পাবলিকের জন্য ওরা মিমটা দিয়ে দেয় আছে। আচ্ছা, এটা জাস্ট উচ্চারণগত একটা রুল, রাইট? এটা তো মানে দুইটা ওয়ার্ড জয়েন হচ্ছে না বা নাথিং লাইক দ্যাট, ইট জাস্ট দুইটা উচ্চারণ কি হবে সেটা আমরা জানতেছি। হ্যাঁ, মানে এখানে তোমাকে অবশ্যই যদি এই মিমটা দেওয়া না থাকতো, তাহলে এটা একটা রুলস, ওই ঈদগাম রুলস এর মতোই এটা একটা রুলস। ভাইয়া, ও জাস্ট একটা কোশ্চেন, যখন বা থাকবে হুম। অনলি। হ্যাঁ, এটা শুধুমাত্র বা থাকার কারণেই হবে, আর কারণে আচ্ছা হবে না। আচ্ছা দিস ইজ অনলি ফর যে নুন সাকিনের পরে যদি বা থাকে। এই নিচের রুলসটা আপনি ভুলে যান, এইখানে চিন্তা করেন তো, এটা এটাতে আপনার কি হবে? ফামান, নুনের উপরে সকুন আছে, তারপরে আছে বা, বাটা পরের শব্দে, তাহলে এই ফামাম বা হবে। ওয়াও, বাটা তো অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ, হোল্ড কারণ করতেছে নুনের পরে। হ্যাঁ, এটাকে বলে এখন নুন ইকলাব। দেখলে আমরা অ্যালার্ট হয়ে যাব, এই তো যে নুন নুনের তার সকুন পাশে দেখলে কি আছে। সাকিনের পরে যদি বা থাকে তাহলে আমরা ওটা চেঞ্জ করে মানে ফামাম, ফামাম হবে, হ্যাঁ, মিম হয়ে মিম যাবে হবে, নুনটা। মিম হবে, মিম উইথ নুন সকুন হবে, মিম উইথ সকুন হবে। আচ্ছা নুন উইথ সকুন ছিল, এখন হবে মিম উইথ সকুন। পামাম। ফামাম বাদ্দা।
তবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এটা আমি রুলস জানছি, বাট আমাদের কোরআনে এটা দেওয়া থাকবে মিমটা, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, তাহলে এটা টিচাররা অনেক, এভাবেই জাস্ট অ্যাজ ইট ইজ আমরা পড়ে যাবো, ফামাম বাদ্দা, হ্যাঁ রাইট? ফামাম বাদ্দা, তখন আবার নুনটা পড়ার দরকার নুন নেই। অনেকে সেকেন্ড পড়ে ভাবতে পারে যে যাবে। ও ফামাম, নুনটাও কি আমাকে ফামাম, পড়তে হবে নাকি, বাট এখন থেকে জেনে রাখেন ফামাম। এটা হচ্ছে নুন সাকিনের ইকলাব রুলস, নুনটা আমাকে পড়তে হবে না। বাকিরা ক্লিয়ার, যারা চুপ করে আছেন? নুন জি সেকেন্ড। ক্লিয়ার। জি ভাই। ওকে, আমি একটা জিনিস বলে রাখি, কিছু কিছু জিনিস এই যে আমরা যখন ক্লাসে পড়তাম, আমি জানি না ইউনিভার্সিটিতে আপনাদের মনে আছে নাকি, আমরা কিছু কিছু সময় ক্লাসে অনেক কিছু পড়তাম যেটা টিচার যখন বুঝাতো আমরা কিছুই বুঝতাম না। তো পরে ভাবতাম যে এটা কেন পড়ালো। তা আমার জানি না দানেশ তোমার মনে আছে নাকি, আমরা যখন আমাদের কম্পিউটার সায়েন্সে আমাদের একটা কোর্স ছিল, কম্পিউটার অটোমেশন, আমাদের 300 লেভেলের একটা কোর্স, আমাদের এক রাশিয়ান টিচার এসে আমাদের পড়াচ্ছিলেন। তো পুরো কোর্সে আমি হাইয়েস্ট মার্ক পেয়েছি, কিন্তু আমার কোশ্চেন ক্লাসে সবসময় একটাই ছিল যে এটা পড়ে কি হবে, মানে এটা পড়ে আমার লাভ কি। মানে এই একই কোশ্চেন আমি করতে করতে অস্থির হয়ে গেছি, মানে পুরা 3-4 মাসের সেমিস্টার 4টা মাস ধরে শুধু আমি ভাবতাম যে এটা কেন পড়াচ্ছে, এবং কিন্তু আমি হাইস্ট পেতাম। কিন্তু টিচার বলতো যে তোমার এত বোঝার দরকার নেই, তুমি শুধু পড়ে যাও, তুমি একসময় বুঝবা। আমি ওটা অনেক পরে আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করে চাকরি জীবনে 2 বছর পরে গিয়ে আমি এক জায়গায় গিয়ে ওটার মানে ইমপ্লিকেশন পাই, মানে মানে খুবই ন্যারো ডাউনে একটা জায়গায়। তখন আমি বুঝতে পারি যে আমি কেন এই 4 বছর আগে এটা পড়ছি। তো কিছু কিছু জিনিস আমরা ক্লাসে শিখবো, যেটা খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই, শিখে যান, মানে জেনে যান, এক সময় না এক সময় এটা ইম্প্যাক্ট আপনি বুঝবেন, ইমিডিয়েট না বুঝলেও। এটাই হচ্ছে বলার একটা কারণ। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল আছে, আমি ওটাতে এখন যাব না, আমরা পরে একবার এক্সাম্পল প্র্যাকটিস করবো, এটা খুব সোজা। আহ, আমরা আসি নেক্সট রুলটাতে। নেক্সট রুলটা হচ্ছে ইকফা। ইকফাটা হচ্ছে মনে রাখাটা একটু ট্রিকি হতে পারে, যে কোন কোন অক্ষর থাকলে কি করব, আমি এটা অন্যভাবে রিপ্রেজেন্ট করে যাতে মনে রাখা যায়। তো মনে রাখার ব্যাপারটা পরে আসছি, ফার্স্ট আমি রুলসটা দেখে নিই। রুলসটা কি, যে নুন সাকিন ফলোড বাই 15 লেটার্স, মানে বলতে যাচ্ছে 15টা অক্ষর যদি নুন সাকিনের পরে থাকে। আমরা এখন পর্যন্ত শিখেছিলাম কি, নুন সাকিনের পরে এই কতগুলো অক্ষর শিখেছি, সেটা হচ্ছে হ্যাঁ, ইয়ার মালুন, ইয়ার আমরা মালুম। শিখেছি বা, আমরা শিখেছি নুন সাকিনের পরে থ্রোট লেটার। আমরা আমরা এই এই বাঞ্চ অফ পাবলিককে চিনি। এখানে বলতে আছে এই বাঞ্চ অফ পিপলের বাইরে যতগুলো আছে তাদেরকে হচ্ছে 15। মানে ও, এখানে কয়টা, এখানে হচ্ছে 6, 6 আর 6 12, 13, 13 হ্যাঁ, চলে গেল, আর থাকে 15টা। আমরা এই 13 বাদ দিয়ে যে বাকি 15টা, এই 15-এর জন্য নুন সাকিনের রুলসটা কি সেটা বলতে চাচ্ছে, যে নুন সাকিন উইল বি স্লাইটলি হাই, স্লাইটলি হাইড। দ্যাট ডাজন্ট মিন যে নুনটা গায়েব হয়ে যাবে, নুনটা একটু এরকম টাইপের হবে, মানে মনে হবে যেন নুন আসে কিন্তু নুনের কোনো ডাইরেক্ট উচ্চারণ নাই। কে বলতে পারবে নুনের ক্লিয়ার উচ্চারণটা কোন কোন রুলে শিখছি আমরা? স্যার, আহ, এধার, প্রথম ইধার, হ্যাঁ, প্রথমটা, প্রথমটাতে ইধার, প্রথমটাতে হ্যাঁ। এধারে। ইধার। আর ইয়ার মলুনে আমরা নুনের নুনের উচ্চারণটা কিরকম ভাবে পাইছি? গুণ। ওই যে কানেকশন, মাইয়া সাজদা হ্যাঁ, হয়ে কানেক্ট, হ্যাঁ মানে আমরা ড্রপ একটা হয়ে সাথে একটা যাবে, জয়েন করছি, জয়েন করতে গিয়ে একটা মাই টাইপের করছি, হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার নুনটা ড্রপ উচ্চারণ হয়ে পাই যাবে। নাই, ক্লিয়ার উচ্চারণ পাই নাই, ক্লিয়ার উচ্চারণ শুধুমাত্র ইধারেই পাইছিলাম। হ্যাঁ, হুম, আর বাতে এসে তো নুনকে পুরো গায়েব করে ফেলছি, নুনকে পুরো রিপ্লেস করে মিম নিয়ে আসছি। নিম নিয়ে আসছি। হ্যাঁ, এখন যেটা আছে এটাতে বলছি যে আমাদের নুনটা থাকবে বাট স্লাইটলি হাইডিং, মানে মনে হচ্ছে যেন সে হারিয়ে গেছে বা লুকাচ্ছে এরকম একটা, বাট সেখানে আমার গুণটা থাকবে, এরকম হবে। আচ্ছা, এর পরের পার্টটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, যে হেভি লেটার লাইট লেটার এটা নিয়ে অত টেনশন করার দরকার নেই, বাট মেন কথা হচ্ছে নুনটা থাকবে, কিন্তু ইধারের ঠিক অপোজিট। ইধারে যেমন ক্লিয়ার উচ্চারণ হচ্ছে, সরি এটা না, ইধারে যেমন ক্লিয়ার উচ্চারণ হচ্ছে নিচেরটা, এইরকম এই এই হুম, ইকফাতে সে ক্লিয়ার উচ্চারণ হবে না, একটু ভিতরের দিকে থাকবে। কিছু এক্সাম্পল দেখি, যেমন ধরেন এটা দেখেন, হুম, এটা কি তান, এটা নুনের উপরে সকুন, তাহলে এটা হচ্ছে তুন, তুন। এটা হচ্ছে রি, এটা দা, আসলে এটা দেখে মনে হচ্ছে সেটা লেগে গেছে, সে লাগেনি আসলে, এটা র। তাহলে তুন হুম, দির হুম, হ্যাঁ, তাহলে তুন দির হুম আমরা যদি ইধারের মতো উচ্চারণ করতাম তাহলে এটা কি হতো? তুন। শামীম আপা বলেন তো, যদি আমরা ইধারের মতো পড়তাম তাহলে এটা কিভাবে পড়তাম? তুনজির জিরহুম। আচ্ছা,
তুনদের হোম পড়তাম, তাই তো? আচ্ছা। কিন্তু আমরা কিন্তু ইধারে এত সময় নিব না। আপনি যেটা না বললেন না যে তুনদের হোম, এরকম নিব না। কারণটা কি, এরকম নিলেই আমার গুন্না চলে আসবে। আমরা কি বলছিলাম, ইধারে কোনো গুন্না হবে না, তাই না? আমি যদি ইধারের মতো পড়তাম, সাদিয়া বলো তো, এটা ইধারের মতো পড়লে কিভাবে পড়তাম? সাদিয়া আঞ্জুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সরি, আমি তো মিউটে ও ছিলাম, বুঝি এটা নাই। উধারে তো ওটা কোনো ভাই গুণাই ইধার হবে তো, না ভাইয়া, ইধার হলে এটা ইয়ে হবে না, ওই যে গুণা গুণা হবে না, হবে না। হ্যাঁ, তো পড়ো, ক্লিয়ার। আমাকে একটু পড়ে শোনাও সাদিয়া, এটা পড়ে শোনাও। ধরো আমি এটা ইধারের তাইলে মতো হবে করে। তুন, সরি ভাইয়া, তুন তুন তুন, জাস্ট তুন, নর্মাল তুন। আচ্ছা, পুরো শব্দটা পড়ো, তুনদের হোম, এটা পড়ো তো। তুন নির হুম। আচ্ছা, তুন এটা দিয়ে নাও না, এটা হচ্ছে যা, এটা দা হচ্ছে যা। চোখে ধরো দেখি না ভাই, আমি খুবই সরি, আমার আসলেই ঝামেলা হয়। এই যে তুন তুনদের হোম। দের হুম, হ্যাঁ সরি। হ্যাঁ, তুনদের হোম। আচ্ছা, দের হুম। কিন্তু ইকফাতে বলছে কি, ইকফাতে বলছে স্লাইটলি হাই। তার মানে এই তুন এরকম ক্লিয়ারলি শোনা যাবে না। হ্যাঁ, আমি যেটাকে বলি সবাইকে বোঝার জন্য, আমরা বাংলাদেশিরা আমরা এটা বুঝবো। আহ, আমি একটা জিনিস লিখে দেখাই। ধরেন আমি বললাম, বা অনেশ্বর বাংলাদেশ। সরি ফর মাই বাংলা, হাতের লেখা বহুদিন লেখা হয় না। আচ্ছা, এটা এটা বলতে গেলে আমি যদি বলি যে এই অনেশ্বরটা নুন সাকিন, তখন কিভাবে পড়বো? আমরা বাংলাদেশ বলি না কি বলি? বাংলাদেশ বলি না? বাংলাদেশ। বাং। কিন্তু আমি যদি বললাম বাং, বলার সময় একটু নাকে একটু নাজাল নিতে হবে। তাহলে উচ্চারণ করো তো, বাংলাদেশ। বাংলাদেশ। এই এই অনেশ্বরের উচ্চারণটা এখানে আসবে। ও তবে হচ্ছে আচ্ছা। তুমদের হোম। তং তং দের হুম, হ্যাঁ, তুন দের হুম। তং হ্যাঁ, দের হুম। তাহলে তবে এরকম। গুণা হচ্ছে, মানে আমি হতে এটা আমি তো গুন্না কি হবে, গুণা হচ্ছে ভাইয়া। গুন্না হবে, গুন্না তো হবে। দেখেন এখানে হ্যাঁ লেখা আছে তো, গুন্না তো ও হবে। গুণা হবে। এই যে গুন্না হবে ইধারের কিন্তু ভাইয়া টু নুনের, কাউন্টস, টু কাউন্টস করলো। কিন্তু ইধারে কোনো গুন্না হবে না। হ্যাঁ ও ইধারে, আমি তো ইধারের ইয়ে কথা বলছি, আচ্ছা হ্যাঁ, সরি সরি, হ্যাঁ না, অফকোর্স। আমি ইধার দিয়ে প্র্যাকটিস করেছিলাম যে আমরা তো আচ্ছা হ্যাঁ সাধারণত হ্যাঁ, এই ইকফার সাথে ইধারটা মিলিয়ে ফেলি। আমরা যখন আচ্ছা আচ্ছা, পড়তে যাই তখন আমরা এইভাবে পড়ি যে তুনদির হুম। হুম হ্যাঁ, হুম, কিন্তু যেহেতু এটা তুন, নুনের পরে দা আছে, দাটা তো এই যে আমরা যে অক্ষরগুলো শিখছি 13টা, এই 13টার মধ্যে পড়ে না, বাকি 15টায় পড়ে। যেহেতু বাকি 15টায় পড়ে, তখন এটা ইকফা হবে, এটা অনেশ্বরের মতো উচ্চারণ হবে। তুনদির হুম। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা এটা কি তাহলে হবে তুম ভাইয়া, হ্যাঁ, তুম তুম, নাকে তুম যাবে, অনেশ্বরের মতো উচ্চারণ হবে। তুমদের হোম। একটু সময় নিব যেহেতু টু কাউন্ট গুন্না। তুমদের তুম। হোম। ওকে। আমরা খুব কমন একটা শব্দ খুব পড়ি, মানে বলি, সেটাও এখানের মধ্যে পড়ে। ইনশাআল্লাহ, আমরা বলি না ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহর ভিতরে কি আছে? শাহ আছে, শাহ, তাই না? তার মানে জি। ইন, ইনের পরে নুন আছে, নুনের উপরে সুকুন। তা ইনশাআল্লাহ, ওই ও ইনশাআল্লাহটা আমরা বলবো হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, যে আমরা বাংলায় যখন লিখি না, আসলে লেখা উচিত হচ্ছে অনেশ্বর দিয়ে, তাহলে তাহলে খুব ন ভালো হতো। হবে না বা অং হবে উচ্চারণ, হ্যাঁ কিন্তু হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা হবে, ইনশাআল্লাহ। এখন এইটাই হচ্ছে রুলস। ওরা এখানে বলতেছে যে হেভি লেটারের সময় নাজালটা একটু হেভি হবে, লাইট লেটারের সময় নাজালটা লাইট হবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ওয়ান, মানে এই ক্লজটা নিয়ে বেশি টেনশন করার কোনো দরকার নেই। বাট আমরা জাস্ট বুঝি যে নাজাল হবে এবং তাহলে সেটা একটু কি আমরা অনেশ্বর উচ্চারণ লেটার হবে। লেটার গুলি কি খুঁজে বের করতে পারবো যে যেটার সময় ইং হবে, যেমন জাল আর শিন আর আর কে কে হ্যাঁ, এটা কে মনে কে বাদ রাখার পড়লো? উপায় হচ্ছে, মনে রাখার উপায় হচ্ছে, এই 15টা তো মনে ওকে। রাখা ডিফিকাল্ট। আমরা উল্টা দিক থেকে শিখবো। যে আমরা জানি যে ইয়ারমালুন, আমরা জানি ইটস নট হ্যাঁ ইয়ারমালুন। আমরা জানি বা হলে কি হবে, ইটস নট বা। হ্যাঁ। আমরা জানি হচ্ছে থ্রোট লেটার কোনগুলা, আমরা জানি। এগুলার বাইরে যা হবে সবগুলোকে আমরা ওই রকম ইং টাইপের করবো। ভাইয়া আপনি আবার একটু উচ্চারণ করেন এটা, ইকফালে চাচা। এটা হচ্ছে এই নিচের এক্সাম্পলটা যদি বলি, তুম হ্যাঁ দের হোম, তুম, তুম। আমি কিন্তু তুন বলি নাই, তুম। আমার মুখটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে নাক দিয়ে উচ্চারণ বের, সাউন্ড বের করতেছি। তুম তুম দের হোম। তুম তুম। আমরা একটু প্র্যাকটিস করব, কয়েকটা শব্দ প্র্যাকটিস করলে ইজি হয়ে হ্যাঁ যাবে। এটা তো কঠিন মনে হচ্ছে তুম। আরে না না না, সোজা সোজা। এবং
এইটাই দেখবেন ম্যাক্সিমাম করবে। দেখেন পরেরটা, আযাবুম করিবুম, আযাবুম করিবুম, ইয়ানদুরু। ক্লিয়ার? আসলে প্র্যাকটিস করি কতগুলা, ঠিক আছে? এটা তো আবার একটু ছোট, এখন সাদিয়া আঞ্জি বললো ভাইয়া আমি চোখে দেখি না। আচ্ছা আমি মানে আসলেই দেখি না, বাট চেষ্টা করতেছি আর ভাইয়া, আমি তো সমস্যা চোখের ডাক্তার না, বুঝো না, আমি তো এখন কিভাবে তোমার হেল্প করতে পারি বলো? ইটস ওকে ভাইয়া, আল ট্রাই ইটস ওকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আমি তো দেখো, অলমোস্ট ব্লাইন্ড, আপনি তো জানেন। কত যে মুশকিল, কত রকমের। আর আজকে আমাদের এই হাঁটতে হাঁটতে যায়, তো আমাদের ওখানে এক ভাই আছে, উনি আবার প্রাইমারি স্কুল না হাই স্কুলের টিচার। তো উনি মানে পড়া মানে আমি জিজ্ঞেস করছিলাম কিছু জিনিস, তখন উনি বললো যে মানে কনসেপচুয়ালি এই দেশের স্টুডেন্টদের যে পড়ায়, তো পড়ানো মানে তার ডেভেলপমেন্টটা, পড়ানো ডেভেলপমেন্ট না, তার ওভারঅল ডেভেলপমেন্ট। তো এটাই হচ্ছে একটা টিচারের কাজ। যেমন আমরা বাংলাদেশে ভাবতাম যে একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করলে মানে টিচার সাকসেসফুল। তো টিচারের কনসেপ্টটা হচ্ছে এখানে না, তা না। সে খারাপ রেজাল্ট করছে, তখন তাকে আমরা জিজ্ঞেস করবো তোমার প্রবলেমটা কি হচ্ছে, মানে ক্যান আই হেল্প ইউ সাম ওয়ে। হতে পারে তার বাসায় কোনো সমস্যা, অথবা তার অর্থনৈতিক সমস্যা, বা কোনো একটা কিছু। তার ওভারঅল ওয়েলবিং যদি ঠিক থাকে, তারপরে তার রেজাল্ট যা হলো তা হলো। এখন সাদিয়ান ভাই চোখের চিকিৎসা আমাকে করতে হবে। করতে পারবো না। ঠিক আছে? পড়ে ফেলো। ভাই, আমাকে পড়তে বলো নাই, করো, তুমি হ্যাঁ পড়ো। পড়ো, তুমি তাহলে এই প্রথম প্রথম আমি লাইনটা পড়বো পড়ো। হ্যাঁ পড়ো, প্রথমটা, এই যে এটা দিয়ে ওয়ামা, শুরু করো। এটা ভাইয়া হ্যাঁ ওয়ামা। ওমা ওমা, আচ্ছা, এটা থেকে পড়ো। ওয়ামা কুনতুম তাকতুমুন আচ্ছা, পরের পরের শব্দটা পরেরটা পড়ো। বিগয় বিগয়রি আমা আমাদিত্তা হবে এটা, হ্যাঁ। আমার দিন, এটা তো দিন যেহেতু। আমাদিন, এটা দিন হবে, এটা নিচে তো ইয়ে আছে, সরি, আমাদিন। হ্যাঁ, এখানে মনে রাখবা আমার দিন কিন্তু ক্লিয়ার উচ্চারণ হবে না, আমার দিন। দিন, আমাদিন তারাউনাহা, তারা না, তারাউনাহা। তারা তারনাহা, তারনাহ বলতে পারি না আমি ভাই এখানে। পারো না, কারণ আলিফ দিয়ে শেষ আলিফ হয়েছে না। দিয়ে শেষ হয়েছে, হ্যাঁ, আলিফ দিয়ে শেষ হলে তারনাহা, মাদ হবে, হ্যাঁ। তাহলে হবে হ্যাঁ। আলিফ দিয়ে শেষ হওয়া মানে কি আসলে? এটা হান, তাই না? হ্যাঁ আজকে হ্যাঁ, শিখলাম হান। জি। এটা হান, যেহেতু আলিফ দিয়ে শেষ করার কারণে হ্যাঁ হচ্ছে, আসলে ওটা হান। আচ্ছা ঠিক আছে। রাজন বলো তো পরের লাইনটা। হ্যাঁ, আমি একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, এই যে সাদিয়া বললো দিন, হ্যাঁ, তো এখানে দিনটা কি খুব ক্লিয়ার উচ্চারণ হবে না আস্তে? আপনি বলেন, আপনি আজকে একটু ক্লাস বলেন না করছেন। ভাইয়া। আচ্ছা, আপনি তো ক্লাস করলেন, আপনি রুলস অনুযায়ী বলেন কি হওয়া উচিত। দিন হবে ভাইয়া, দিন। আচ্ছা, কি দিন মানে কি নুনের ক্লিয়ার সাথে উচ্চারণ তা, হবে? না নুনের হ্যাঁ, সাথে না তা, না না না, আস্তে এটা আস্তে 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 আস্তে। ওয়াহিদা তুমি থামো। আম, বলেন আপনি, স্যার, মানে এখানে আপনি কোন রুলসে মনে হচ্ছে যে ক্লিয়ার হবে? ক্লিয়ার হলে সেই রুলসের নাম কি? আমরা চারটা রুলস শিখছি তাই না? হ্যাঁ, চারটা রুল শিখছি। প্রথম রুলটা, প্রথম প্রথম রুলটা, আচ্ছা প্রথম রুলটাতে নুসরাত বলেন তো, যে যদি ক্লিয়ার হয় তাহলে কি নিয়ম ছিল প্রথম রুলটাতে? নুনটা পড়ে যাবে, মানে নুনটা ক্লিয়ার সাউন্ড করবে, সরি, ক্লিয়ার হ্যাঁ, সাউন্ড। ক্লিয়ার সাউন্ড করবে কখন, মানে ইন হুইচ কন্ডিশন? মানে নুন তো ক্লিয়ার হতে গেলে আমাকে জানতে হবে কখন ক্লিয়ার হবে, তাই না? জি, নুনের পাশে যখন লাইট লেটার থাকে, না, লাইট লেটার শুধু না। থ্রোট লেটার ডট থাকে, লেটার, থ্রোট এই যে লেটার। এই যে থ্রোট এখানে দেখেন, লেটার। হ্যাঁ, থ্রোট। থ্রোট লেটার, এই ছয়টা লেটার যদি হয়, হামজা, হা, আইন, হা, গয়েন, খ, এই ছয়টা লেটারের যে কোনো একটা যদি নুন সাকিনের পরে থাকে, তবেই আমি নুনটাকে ক্লিয়ার উচ্চারণ করব, যার জন্য এটা নামই হচ্ছে ইধার। ইধার মানে হচ্ছে টু সে ইট ক্লিয়ারলি। হুম। আচ্ছা তাহলে আচ্ছা। তাহলে আমি যখন এক্সাম্পলে আসতেছি, আমি এখানে দেখতে পাচ্ছি আপনি যেটা জিজ্ঞেস করলেন যে দিন, এই দিনটা আপনি বলতে চাচ্ছেন ক্লিয়ার উচ্চারণ করবে। তো দিন যদি ক্লিয়ার উচ্চারণ করেন, তা দিনের পরের অক্ষরটা কি? তা। তা কি আপনার ওই থ্রোট লেটারে একটাও হয়? না। তাহলে আমরা এখানে ক্লিয়ার উচ্চারণ করতে পারছি না। তার মানে ইধারটা গণ হয়ে গেল। তারপরের রুলসটা কি ছিল? ইদহাম। ঈদঘাম। ঈদঘামের রুলসে কি ছিল, মানে আপনার কি হতে পারে? এখানে আপনি নুন সাকিন পেয়ে গেছেন, তারপরের পরের শব্দে কি দেখার কথা ছিল ঈদঘামে? ইয়ামুন থাকতে হবে। ইয়ার ইয়ার বাণী, মালুম ইয়ার থাকতে হবে, এখানে বাণী। ইয়া আছে, না। তাহলে ঈদঘামও বাদ। তিন নাম্বারটা কি ছিল?
বা 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 থাকতে হবে, বা নাই তার মানে, বাও নাই তার মানে লাস্টেরটা কি, ইকফা। এক ইকফাতে কি হয় উচ্চারণ, নুনের উচ্চারণটা অনেশ্বরের মতো উচ্চারণ হয়। আচ্ছা। তাহলে আমাদিন তারাউনাহা, আমার দিন রওনা। ক্লিয়ার বুঝছি নুসরাত? বুঝছি ভাই, হ্যাঁ হ্যাঁ। বুঝলেও প্র্যাকটিস করলে মনে থাকবে, নাহলে ভুলে যাবেন। হ্যাঁ, হুম। আচ্ছা ঠিক আছে। রাজন, তুমি পরের লাইনটা পড়ো। তাস তাসমিতাল উন উন উনথা থা, সময় দিতে হবে, নুন না। উনথা পরেরটা পড়ো, পরের শব্দটা। কাউলাং থা- থাকিলান। ঠিক আছে, গুড। দানেশ, পড়ো পরের লাইনটা। এই লেটারটা মাঝখানেরটা একটু কোন বুঝতে জায়গাটা পারতেছি পড়তে না, পারছো এটা না, কোনটা? ওয়া আ তাই না, ওয়া এই আতাই নাহু, একটা আলিফ আছে, মা- ছোট্ট একটা আলিফ আছে, মাঝখানে। আচ্ছা, ওকে। একটা ছোট্ট ওয়া আলিফ আ আছে, তারপরে এটা হামজা আর লাম। হুম, ওকে, ওয়া আ তাই না হুল ইনজিলা। এই যে তুমি নুনের উচ্চারণটা ক্লিয়ার করে ফেললা, তাই না? কিন্তু এটা কি নুনের উচ্চারণ ক্লিয়ার হওয়ার কথা? নুন সাকিনের পরে জিম আছে, তাহলে ক্লিয়ার হতো মাত্র শুধুমাত্র যদি থ্রট লেটার হয়। এটা তো থ্রট লেটার না, তাই না, জিমটা। তাহলে তোমার উচ্চারণটা কি ইন হবে, এম জিলা। ইনজিলা হ্যাঁ, ইনজিলা। হ্যাঁ, গুড। পরের শব্দটা পড়ো, পরেরটা। ফাসাবারু হাইমিলুন। না, এটা হচ্ছে জিম, আর তুমি এখানে রুন হবে, তাহলে তুমি পড়ো এবার। এটা জিম, রাইট? ওকে। এটা জিম আর এটা হচ্ছে ফাসা রুন, তাই না? দুইটা দুইটা পেশ ফা আছে। ফাসাবারুন জামিলু। জামিলুন, হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছো, এখানে রুন, হ্যাঁ, রুনের কারণে হ্যাঁ, নুন সাকিন আছে, নুন সাকিনের পরে যেহেতু জিম, জিম হচ্ছে ইকফা জিম লেটার, তাহলে আমার এখানে এক্সাক্ট, অনেশ্বরের হ্যাঁ, মতো উচ্চারণ হবে, হ্যাঁ। ফাসাবরুন ফাসাবারুন জামিলুন। জামিলুন। জামিল মানে কি জানো? না। আচ্ছা, কিছু কিছু জিনিস, কিছু মানে কি কিছু সুন্দর। হ্যাঁ, জামিল মানে সুন্দর। আর যদি আমি জামিলের জায়গায়, যেমন এই যে অনেকের সমস্যা হয় এরকম লেখে, জামিল, আমরা বলি না, জামিলুন, জামিল। সামিলুন। জামিল আর একটা হচ্ছে জিম দিয়ে জামিলু, তাই না? সামিলুন, জামিল, এটাও জামিল, এটাও জামিল। সামিল, দুইটার অর্থ কিন্তু ভিন্ন। এই রোজিনা আপা, আপনার এই সমস্যাটা হয় না? আপনি এটা এটা পড়তে গেলে আপনি কি বলেন, যা বলেন না যা বলেন? এইটা পড়েন তো শব্দটা। ফাসবরুম জামিলুন। হ্যাঁ, আমি যদি বলি জামিলুন আর জামিলুন, দুইটা দুই ডিফারেন্ট মিনিং। জামিল মানে হচ্ছে আহ, সুন্দর, বিউটিফুল। তো ফাসবরুন মানে যে সবর ধরে তার, সে হচ্ছে সুন্দর, মানে আর যদি আমি বলি জামিলুন, জামিলুন মানে হচ্ছে ফ্রেন্ড বা আমার কলিগ। তার মানে কোথায় সুন্দর আর কোথায় কলিগ, টু ডিফারেন্ট ওয়ার্ড। অ্যারাবিকে এই জন্য উচ্চারণ খুব ইম্পর্টেন্ট, আমরা জামিল বলবো না, জামিল বলবো। মানে ইট উইল বি আর টু ডিফারেন্ট ওয়ার্ড। আচ্ছা, নুসরাত পড়েন এটা। ওয়া ওয়া গিব ইগ ওয়া ইগদাহু ইলমুল কিতাবি। আচ্ছা, এটা হচ্ছে আইন আর এটা নুন, এটা দা। এবার পড়েন, ভালো করে পড়েন। ওয়া ওয়া ইন ওয়া ইনদাহু ইলমুল কিতাবি। এটা হচ্ছে নুন, নুনের পরে দা আছে, দাটা থাকার মানে হচ্ছে এটা হচ্ছে ইকফাল, এটা তাহলে কি হবে? ও ও সরি সরি, ভুলে গেছি ভাইয়া। ওয়া ইন ওয়া এম, উম, আপনার মুখটা বন্ধ হচ্ছে কিনা খেয়াল করবেন, ইন বললে কিন্তু মুখটা বন্ধ হয় না। আমি ইকফা লেটারের ক্ষেত্রে আমি মুখটা বন্ধ করে ফেলবো, ইন দা, ইন ওয়া দা। ওয়া ইনদা ইন্দা হুম, ওয়া ইনদা হুম, আচ্ছা। হুমুল হুমুল গিলমুল কিতাবি। আচ্ছা ঠিক আছে, পরেরটা পড়েন।
কা 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 শা কা শা কা শা দি দি কা কান কন না, এটা এটা সান হবে, তাই না? সান সান দুইটা আছে। তারপরে দা, হুম দা হওয়ার কারণে সানটার প্রতি অনিশ্বর হবে। তাহলে কা সান দিহা কন, কা সান দি আ দি হা দিহা কন। এখানে আলিফ ফাথা দেওয়া নাই, বাট যেহেতু আলিফ আছে, আলিফ থাকা মানেই তো এখানে একটা ফাথা অলরেডি আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো ওইভাবে পড়তে দি হবে যে হা দিহান দিহা কন। দি হা কন ঠিক আছে, আজিমা পড়ো নিচের লাইনটা। আজিমা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? ও আচ্ছা, হ্যাঁ, আমি বলছি অন্য কেউ বলছে। হ্যাঁ, একটু পড়ো। ফেট হয়ে আসতেছে, হ্যাঁ একটু ইকো। আচ্ছা, وأنذرناها শা সা সা। হ্যাঁ, পরেরটা পড়ো। للزلزلة আচ্ছা আচ্ছা, আর কে বাকি আছে? সাইফ ভাই পড়েন তো নিচের লাইনটা। খয়রুল মুন মুনজিলাইনা। লাইনা কেন, লিয়ে লি আছে না ওখানে? না না, লিনা। হ্যাঁ, কিন্তু মুন মুন এটা হচ্ছে না তো। মুনের পরে খয়রুল কি অনিশ্চয় মুন, হবে? মুং খয়রুল মুন অনেশ্বর 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 অনেশ্বর। খয় মুং মুং খয় মুনজিলি। মুন মুনজিলিনা। হুম, পরের পরের শব্দটা পড়েন। তাইল দুন জালাকুম। দুন না তো, দান। দুন স ই দান। তাহলে স ই দানটা যেহেতু নুনের তাই নুন আছে, তাহলে স ই দাম তাইদান দালাকান জালাকন। কন জালাকন। জালাফান। আচ্ছা, ওয়াও, এটা তাই সিরিয়াস ব্যাপার, আমরা তো এত। তাইদান ভাইয়া জাল। এটা কঠিন আছে, আপনি বলেন সহজ না। আরে এটা সবচেয়ে সহজ, শুধু নাকের না মধ্যে ধরে নুন, বসে থাকবেন। না নুন দেখলে আমরা অ্যালার্ট হয়ে যাই, এটা ঠিক আছে, কিন্তু যখন ওই যে সুকুন, ওটার কি বলে, ডবল ডবল যে ডবল পেশ, এটা জানি কি বলে, আরে সমস্যা তানবিন। নেই, তানবিন। কয়েকবার প্র্যাকটিস, ওই তানবিন, সাদা 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 তানবিন। সাদা তো তানবিন থাকলেও কয়েকবার। তো নুনের মতোই এটা আমরা কনসিডার করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তানবিনটাকেও তাহলে আমরা তখন আবার এত এই চারটা রুলের সাথে মিলানোর চেষ্টা করবো, যাতে অনিশ্বরের ব্যাপারটা আমরা মনে রাখতে পারি। আর হ্যাঁ, কয়টা নুন রুল? থাকলে অনিশ্বর ঠিক আছে, কিন্তু তানবিনের সাথে আবার অনিশ্বর আনাটা একটু ডিফিকাল্ট এখন লাগতেছে। আর কয়টা হয়ে বাকি যাবে। আছে? আর বাকি কয়টা? আছে বাকি আছে, আপনি কি আমার কালকের থেকে আর ক্লাসে আসবেন না নাকি? আমি তো রুলস সব একদিনে শেষ করতে পারি, আমি তো ধরে রেখে দিচ্ছি, তাহলে তো সব স্টুডেন্ট কালকেই চলে যাবে আলাদা। সাইব ভাই, আমি সব বুঝতে পারি, বুঝছেন? আচ্ছা, ফাইজা আপা পড়েন এই লাইনটা। প্রথমটা জি। আন আনসোলা ইহিম সাহুনা এটা ইয়া না, এটা হচ্ছে তা। ও তি তিহিম সাহুনা এখন এই আনের এই অনেশ্বরের উচ্চারণটা আমি পাই নাই, ভালো করে পাই নাই। আং খুবই ডিফিকাল্ট, সবার সাথে এগ্রি করি ভাইয়া। আরে না, কিসের ডিফিকাল্ট? মিম নুন আর তারপরে আবার অনেশ্বর। এই দেখেন, আমি পড়ি। আন সলাতিহিম, আন বলেন। আন আন সলাতিহিম সলাতিহিম। হুম, সাহুনা। জি। আচ্ছা, পরের লাইনটা পড়েন। আম আন হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে, গুড, আবার আবার ক্যারি অন আবার। আন দই ফি 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 ইব্রহি ইব্রাহিমা। ইব্রাহিমা
ইব্রাহিমা পরের শব্দটা পড়ুন এটা। ওয়া কুল্লা কি সদ না দদ? কুল্লা, এটা দদ, হ্যাঁ। দদ। ওয়া কুল্লাস দর দরাবনা। দরাবনা। আচ্ছা, এখানেও দেখেন এখানে একটা নুন সাকিন আছে, তাই না? হুম। তাহলে কি হবে? ওয়া ওয়াকুল্লান দরাবনা। ওয়া কুল্লান দরাবনা। হুম। আচ্ছা, এইটা যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন লাগবে না যখন আপনি পড়বেন। আগে একই কথা বলতে বলতে রেকর্ড বাজাতে বাজাতে আমার রেকর্ড শেষ, কিন্তু তো উঠছেন না আপনারা। না প্রতিদিন ভাইয়া, পড়েন, এটা ঠিক হয়ে হয়েছে যাবে। কি ভাইয়া, একটু কি মনে হচ্ছে কেন যে ক্লিয়ার হ্যাঁ, উচ্চারণ যেহেতু ইধারের হচ্ছে সাথে না। একটু কনফিউজিং মনে হচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ তো হ্যাঁ। আমরা মনে রাখবো ইধার শুধুমাত্র এই 6টা অক্ষরের জন্য হয়, আর কোনো সময় হবে না। হ্যাঁ, এই প্র্যাকটিসটা এই সপ্তাহটা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তাসলিমা হ্যাঁ, আপা আমাকে পড়েন কিন্তু একটু মনে আরেকটু। রাখতে হচ্ছে ভাইয়া, এত মনে, অনেক বেশি বেশি মনে রাখতে হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে নুন যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝে গেলাম যে নুনের পরের লেটারটা আমরা এখন। তো আবার এই যে আম, তানউইন থাকলেও যেটাকে নুন সাকুন হিসেবে কনসিডার করে আমরা পরের লেটারের সাথে কানেক্ট করবো, এই এইটাও এই একটা ভাই, এই এক্সট্রা। নুন নুন ওয়ার্ডটা খুবই দুষ্ট। একদম আমার মতো। নুনটা থাকলে সুবিধা যে আমরা দেখলাম, কারণ কিন্তু না আমি দেখতে আমি পাওয়াটা। আমি যে হ্যাঁ কোনো একটা হ্যাঁ। রিসাইটেশন যদি শুনাই, আমি দেখেন প্রত্যেকটা রিসাইটেশনের সৌন্দর্য হচ্ছে নুন সাকিনের। যত নুন সাকিনের রুলস গুলাতে ওর অনেক ট্রু সুন্দর অ্যাকচুয়ালি। করে পড়ে। আমি হুম। শোনাচ্ছি, তার আগে একটু তাসলিমা আপা আপনি পড়ে নেন তো এটা, তারপরে আমি শোনাচ্ছি। আরেকটা জিনিস যে এটা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি আসে, তো যখন আমরা প্র্যাকটিস করবো আই থিঙ্ক ওই প্র্যাকটিস করতে করতে এই 4টা জিনিস মাথায় ঢুকে যাবে আর কি, এক্স্যাক্টলি, এই মানে জন্যই পড়তে জানা, পড়তে। যখন আমি জানলাম এখন আমি শুধু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটাই হ্যাঁ, আমাকে চেঞ্জ করে দেবে আমার এখন যেটা চেঞ্জ মনে করা, হচ্ছে, হ্যাঁ। কারণ আমরা রুলস শিখছি। যখনই আমি পড়তে যাব তখন এটা ইমপ্লাই করব, তখন খুব ইজি লাগবে ও মজা লাগবে, মানে আমি তখন তো সুর করে করে, আমি যদি গানের সুর বুঝি, আমি যখন গান গাওয়াটা কিন্তু ইজি। তো আপনারা এখানে সুর শিখাচ্ছি আমি। যখনই পড়তে যাবেন তখন আপনি সেই সুরগুলো ইউজ করবেন, যে এরকম ধরেন আন সলাতিহিম ভাইয়া সুরই তো খারাপ, সাহুন। হ্যাঁ। সুর করেই তো পড়তে পারি না। আচ্ছা, তাসলিম আপা পড়েন। আপনি মনে হয় মিউট। আহ, হ্যাঁ। ভাইয়া আমি আসি। আচ্ছা, এই এই লাইনটা হ্যালো। পড়েন, এই দাগ দাগ দেওয়া লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। قالوا can you really talk to him? Can you really talk to him? সরি ভাইয়া, আচ্ছা, সরি সমস্যা থাকলে পরে পড়েন, অসুবিধা নেই। সরি। আচ্ছা, ঠিক আমি আছে, পড়ে দিচ্ছি ভাইয়া, অসুবিধা নেই। অসুবিধা নেই, আপনি শেষ করেন, ঝামেলা মিটান, অসুবিধা নেই। আচ্ছা, আমি যেটা বলছিলাম আজকে আর পড়ার তেমন কিছু নেই, এটাই আমি জাস্ট শেষ করার আগে একটু দেখিয়ে দিই যে আজকে হোমওয়ার্কটা কি, আর একটা নতুন একটা পেজ। তার আগে এইখানে আমি একটা পেজটা আমি পাঠিয়ে দিব। এখানে দেখেন আমি মানে প্রত্যেকটা ইধার, ইদগাম, ইকলাব, ইকফা আমি কালার করে দিয়েছি, তাই না, যে কোনটাতে কোনটা। আপনারাও এভাবে করে আজকের যে হোমওয়ার্কটা থাকবে এখান থেকে যে পেজটা, এই পেজটা ধরেন 477 যে পেজটা আমি যখন আপনারা তুলবেন, তুলে ওইখানে আপনি একটু আমাকে এরকম করে দাগ দিয়ে পাঠাবেন, যে সে যেভাবে পাঠান, আমি যখন কালার দিয়ে দেখিয়েছি আপনি কালার দিয়ে দেখেন, বা যেভাবে দেখেন আমাকে এভাবে পাঠাবেন, যে ভাই এই যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা একটা কোনো সাইন দিবেন যে এটা হচ্ছে ইধার, এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এটা হচ্ছে ইকলাব। আমি এটা চেক করে দেখবো যে আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে নাকি। থ্যাংক ইউ ভাইয়া, এটাই দরকার ছিল আমার। হ্যাঁ, এটা হচ্ছে একটা এক্সাম্পল পেজ, আমি জানি না এটা কোন পেজ থেকে নেওয়া, বাট আপনাদের যে হোমওয়ার্কটা আজকে দিলাম সেই হোমওয়ার্কের পেজ থেকে এই জিনিসটা খুঁজে বের করবেন। আচ্ছা, ভাইয়া আমরা চ্যাপ্টার 4 কি প্রিন্ট আউট নিছি? নেওয়া উচিত, আমি তো সবাইকে পাঠিয়ে দিছিলাম। ও আচ্ছা, তাহলে আমি নেই নাই। আচ্ছা আচ্ছা। ইমেলে পাওয়া যাবে। আহ, এই জিনিসটা এটা আমি একটা এক্সাম্পল দিয়ে করেছি, যেমন এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার এখানে আমি এটাকে ইধার বলছি, তাই না, কারণ এটা ইধার, কারণ এখানে লুনের পরে হামজা আছে, হামজা হওয়ার মানে এটা হচ্ছে ইধার। এখানে আমি এটাকে বলছি হচ্ছে নাফসান, এটা হচ্ছে হামজা, তাহলে হামজা থাকলে এটা ইধার। হ্যাঁ, তারপর আমি এখান থেকে দুইটা ইধার পাইছি। তারপরে হচ্ছে ঈদঘাম, ঈদঘাম হচ্ছে এই যে মিন রব্বি, এখানে নুনটা পড়ে যাবে, রয়ের সাথে মার্জ হবে, এটা ইধার, সরি ঈদঘাম। এখানে দেখেন দিন, দিনের সাথে মিম, হাবি দিম, এটা হচ্ছে ইধার।
এরকম করে করে ঈদগাম এরকম করে করে আমি ইসে ভাগ করছি। আপনারাও আপনাদের যে পেজটা থাকবে পেজের মধ্যে দাগ দিয়ে দিয়ে পেন্সিল দিয়ে আমাকে একটা ছবি তুলে পাঠাবেন যে ভাই এগুলো সব ইধার। তাহলে আমি বুঝবো যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে। ঠিক আছে। আমাদেরকে বিভিন্ন কালার ইউজ করতে হবে। না 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 না, আপনি যেভাবে পারেন, আপনি যদি মনে করেন একটা দাগ দিলেন, বা আপনি বললেন যে ভাই এক দাগ মানে হচ্ছে ইধার, দুই দাগ মানে এইটা, বা সার্কেল দিলেন, চার কোণা দিলেন, যেভাবে আপনি বুঝাতে চান ওকে। কোনো সমস্যা না। মানে জাস্ট আপনাকে আমাকে আচ্ছা, বুঝাবেন যে 1 2 3 4 দিলেও হবে তাই না হ্যাঁ ভাইয়া? হ্যাঁ এই তো মানে যার যেভাবে আইডিয়া আছে, যে আমি ওয়ান দিলাম বা ABCD দিলাম, সেটাই দেন। মানে জাস্ট টু আইডেন্টিফাই যে কোনটা ইধার, আমি যেন বুঝতে পারি এই আর কি।